বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পুলিশ প্রবিধান থেকে অধ্যায় 6 শুরু করছি, যেটা হচ্ছে থানা। এই অধ্যায় 6 থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। তো এই অধ্যায় 6 হলো 201 থেকে শুরু। এখান থেকে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। তো 201 প্রবিধানের শিরোনাম হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে, তাহলে 201 আর ফৌজদারি কার্যবিধি 4-1 4 ধারা দিয়ে উত্তর দিতে হবে। পিআরবি 201 বিধি, ফৌজদারি কার্যবিধি 4-1 ধারা। তাহলে এতটুকু বোঝা গেল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে, অথবা অনলি ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে, আগে ধারা বুঝি। পিআরবি 201 বিধি, ফৌজদারি কার্যবিধি 4-1 ধারা, এই দুইটা ধারা আসবে। তো এবার সংজ্ঞাটা শিখি। ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে? বলা হচ্ছে ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে বাংলায়, আর ইংরেজি হচ্ছে অফিসার ইনচার্জ। অফিসারের ও আর ইনচার্জ, ওই চার্জ, CHARGE, চার্জ, এই চার্জের সি, এই জন্য ওসি হয়। তাহলে অফিসার ইনচার্জ, ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা একই নাম, মানে একই ব্যক্তি, একই পদবি, একই ক্ষমতা, একই সব কিছু। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে ওসি কাকে বলে, অফিসার ইনচার্জ কাকে বলে, ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে, উত্তর হবে এটাই এখন যেটা আমরা শিখব। বলা হচ্ছে অফিসার ইনচার্জের ছুটি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে কনস্টেবল পদের উপরের যে অফিসার থানার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকেন তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ বা ওসি বলে। তো এইখান থেকে একটা MCQ আমরা বানাতে পারি যে মানে নিম্নের কোন ব্যক্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হতে পারে না? কনস্টেবল, ASI, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর। উত্তর কি হবে? কনস্টেবল। কনস্টেবল। কনস্টেবল পারে না। সংজ্ঞার মধ্যে স্পষ্ট করেই বলা আছে কনস্টেবল পদের উপরের অফিসার, এবং ফৌজদারি কার্যবিধির 4 ধারা মোতাবেকও কনস্টেবলকে অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় নাই, মানে সে এটা পারবে না। তো আমরা বুঝলাম অফিসার ইনচার্জ কাকে বলে বা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে। ভারপ্রাপ্ত কর্মকর্তার ছুটি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে কনস্টেবল পদের উপরের যে অফিসার থানার দায়িত্ব পালন করেন তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ বা ওসি বলে। তাহলে এবার একটু শর্ট করে দিলাম। থানার দায়িত্ব কী বোঝাচ্ছে? থানার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে অফিসার পালন করেন, এবার এই দায়িত্ব তার উপরই থাকবে, সেই হবে কি থানার ভারপ্রাপ্ত অফিসার বা অফিসার ইনচার্জ বা ওসি। তাহলে এতটুকু বোঝা গেল। এটা কত? 201 বিধি। আচ্ছা, এবার 201-এর খ, যেটা যে সংজ্ঞাটা হচ্ছে কর মধ্যে, যদি ক মনে থাকে তাহলে 201-এর ক বিধি দিবেন, আর যদি মনে না থাকে 201 বিধি, সহজ কথা। এবার 201-এর খতে যাই। 201-এর খতে বলা হচ্ছে যে থানার ভারপ্রাপ্ত অফিসার মানে যদি অসমর্থ হয় তাহলে তার জায়গায় অন্য কোনো ইন্সপেক্টর অথবা সাব ইন্সপেক্টর, মানে ইন্সপেক্টর যদি থাকে থানায় উপস্থিত তাহলে ইন্সপেক্টর এই দায়িত্ব গ্রহণ করবে। ইন্সপেক্টর যদি না থাকে, মানে সাব ইন্সপেক্টর যদি উপস্থিত থাকে তাহলে সাব ইন্সপেক্টর দায়িত্ব গ্রহণ করবে। এবার ওসিও নাই, ইন্সপেক্টরও নাই, সাব ইন্সপেক্টরও নাই, তাহলে কে দায়িত্ব গ্রহণ করবে? একজন ASI থানার দায়িত্ব গ্রহণ করবে। এই হলো 201-এর খ বিধি। 201-এর খ বিধি। তাহলে 201-এর ক অফিসার ইনচার্জের ক্ষমতা, আর 201-এর খ অফিসার ইনচার্জের অবর্তমানে কে কে অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করতে পারে। এ হলো 201-এর খ। তাহলে 201 বিধি শেষ। আমরা যাব এবার 202 বিধি, এবং যেহেতু সময় কম আমি শুধু গুরুত্বপূর্ণ বিধিগুলো নিয়েছি, গুরুত্বপূর্ণ প্রবিধানগুলো নিয়েছি, যেটা আমাদের পরীক্ষার সাথে রিলেটেড না সেটা বাদ দিয়েছি। তো 202 যাই। বলা হচ্ছে কোনো অফিসার একটি থানা বা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করার পূর্বে অবশ্যই রাষ্ট্রের সম্পত্তি, নগদ অর্থ ও মালখানার মালামালের সাথে রেজিস্টার পরীক্ষা করে দেখবেন। এখানে কি বলা হচ্ছে? ধরেন
থানার ভারপ্রাপ্ত অফিসার কি গেল, একটা কাজে বাহিরে গেল, আবার ধরেন একটা অপারেশনে বা একটা তদন্ত কাজে বাইরে গেল, তাহলে যেহেতু সে থানায় উপস্থিত না, থানার দায়িত্ব কিন্তু উপস্থিত কোনো একজন অফিসারকে দিয়ে যাবে, জিডিতে নোট করে দিয়ে যাবে। তো এখন এই যে অল্প সময়ের জন্য 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টার জন্য, অথবা বাসায় ঘুমাতে গেল দায়িত্বভার দিয়ে, হ্যাঁ, এই সময়ের জন্য গেল বাসায়। তো এই অল্প সময়ের জন্য যে ভারপ্রাপ্ত ওসি হবে, ভারপ্রাপ্ত কর্মকর্তা হবে, তাকে কি ওই মালখানার মালামালের সাথে রেজিস্টারের জিনিস সব ঠিক আছে কিনা বুঝিয়ে দেওয়া, অস্ত্রাগারের অস্ত্রশস্ত্র ঠিক আছে কিনা, নগদ অর্থ থানায় কত আছে, রাষ্ট্রের সম্পত্তি বা সরকারি সম্পত্তি কী আছে, সবগুলো কি বুঝিয়ে দিতে হবে? না। এভাবে যদি বুঝাইয়া প্রতিবার দিতে হয় তাহলে অবস্থা খারাপ। এবার এটা না, যখন একজন ওসি পরিবর্তন হয়ে নতুন ওসি আসবে, পুরাতন ওসি অন্য জায়গায় যাবে আর নতুন ওসি মোতায়েন হবে, কেবল তখনই একজন ওসি দায়িত্ব নেওয়ার আগে, একটা ফাঁড়ির ইনচার্জ দায়িত্ব নেওয়ার আগে সে কী করবে, ওই থানাতে সরকারি সম্পত্তি বা রাষ্ট্রীয় সম্পত্তি, ওই থানা বা ফাঁড়িতে নগদ অর্থ, সরকারি অর্থ, মানে কি রেজিস্টার আছে না একটা, নগদান হিসাব রেজিস্টার, ওইটার সাথে কত টাকা জমা আছে, মালখানার মালামালের সাথে রেজিস্টারের মিল আছে কিনা, এগুলো সব যাচাই বাছাই করে পরীক্ষা করে তারপর দায়িত্ব নেবে। এবং সে সব কিছু বুঝে পেয়েছে এই মর্মে একটা লিখিত প্রতিবেদন পুলিশ সুপারের কাছে প্রেরণ করবে। এটার একটা বাস্তব উদাহরণ দিই। যেমন ধরেন কোনো একটা থানায় এমপি সাহেব কী করলো, থানার রুমে একটা এসি দিল। এটা কিন্তু ওই থানার যে ভারপ্রাপ্ত অফিসার হবে সেই এই সুবিধাটা বুক করবে, তাকে দেওয়া হয়েছে। তো এবার এই ওসির বদলি হয়েছে, সে কী করলো, যাওয়ার সময় এসিটা খুলে নিয়ে গেল। তো এখন ওসি তো পুরাতন ওসি এটা নিয়ে গেল, নতুন ওসি এসে দায়িত্বভার গ্রহণ করলো, সে ওসিগিরি করছে। হ্যাঁ, সে চেক দিল না যে রেজিস্টারে থানার যে মালামাল আছে ওখানে একটা এসি ছিল, এটা চেক দেয় নাই, সে ছেড়ে দিছে। তো ইন্সপেকশন হয় না, সার্কেল অফিসার ইন্সপেকশন করে, পুলিশ সুপার ইন্সপেকশন করে, ডিআইজি মহোদয় ইন্সপেকশন করে। ইন্সপেকশনে এসে দেখা গেল রেজিস্টারের মালামালের সাথে রেজিস্টারে এসি আছে কিন্তু রুম চাই, তাহলে এসি কে নিল? এখন ভারপ্রাপ্ত কর্মকর্তা যে আছে সে তো বলে আমি তো জানি না এইসব। তুমি জানো না, তুমি এই দায়িত্ব নেওয়ার পরে আজকে পর্যন্ত জানাইছো, অবগত করছো তোমার কর্তৃপক্ষকে? করে নাই। তার মানে পুরাতন ওসি এটা নিয়ে যাওয়ার কারণে তার যেমন দায়ভার আছে, নতুন ওসি এটা বুঝে না রাখার কারণে তারও দায়ভার আছে। দুজনেই অপরাধী, দুজনেই দোষী। এবার দুজনের কৈফিয়ত চাইতে পারে ডিআইজি মহোদয় বা যে ইন্সপেকশন করে সে। তার মানে বোঝা গেল 202 বিধিতে এটাই বলা হচ্ছে, যখন কোনো অফিসার থানা বা ফাঁড়ির দায়িত্বভার গ্রহণ করবে তখন রাষ্ট্রীয় সম্পত্তির নগদ অর্থ এবং মালখানার মালামালের সাথে রেজিস্টারের মিল আছে কিনা এসব যাচাই বাছাই করে পরীক্ষা করে তারপর দায়িত্বভার গ্রহণ করবেন। হলো 202 বিধি। তাহলে 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব গ্রহণ করার আগে কি করতে হবে, রাষ্ট্রীয় সম্পত্তি নগদ অর্থ মালখানার মালামাল রেজিস্টারের সাথে মিলিয়ে দেখতে হবে। 202 বিধি। এখন যাই আমরা 203 বিধি, থানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা থেকে তো জীবনেও প্রশ্ন আসবে না, যদি আসে একটু মনে রাখলেন, থানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। থানা পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখে, ওই ছাদের উপর যাতে শেওলা না পড়ে, ওয়ালে যাতে শেওলা না পড়ে, থানার সামনে যদি কোনো গর্ত হয় সেটা মাটি ফেলে ভরাট করতে হবে। তারপরে হচ্ছে ওসি সাহেব কনস্টেবলদের ব্যারাক পরিদর্শন করবে, হ্যাঁ, বিছানার উপরে স্তূপ করে মালামাল ফেলে রাখবে না, মশারিগুলো উঠাইছে কিনা দিনের বেলায় এগুলা খেয়াল করবে। এই তো পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলাই বানায় টানায় লিখে দিবেন। হ্যাঁ, যেই তারপরে হচ্ছে সাপ্তাহিকভাবে থানার এই যে ঘাস এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এগুলো যা মনে হচ্ছে বানায় লিখে দেবেন। একটা আপনার বাড়িঘর কীভাবে পরিষ্কার করেন বোঝেন না, এইভাবেই তো একটা থানা। তো বাড়িঘরটা নিজে করতে হয়, আর থানা হচ্ছে সামষ্টিকভাবে ফ্যাটিক করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। 203 বিধি। তাহলে 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব গ্রহণ, আর 203 হলো থানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 204 হচ্ছে কি, থানার একটা স্পেশাল রুম থাকে, বুঝছেন? ওই রুমটা কি হয়,
অন্য বিভাগে 204 গুরুত্বপূর্ণ না, তারপরও আচ্ছা বাদ দিই, যারা গুরুত্বপূর্ণ না সেটা বাদ। এবার 205-এ যাই, স্টেশন অফিসার বা থানা অফিসারের দায়িত্ব। তাহলে 201 হলো থানা অফিসার কাকে বলে, থানা অফিসার মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে, ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ, ভারপ্রাপ্ত কর্মকর্তা কে কে হতে পারবে এই বিষয়ে 201। আর ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব এটা হচ্ছে 205। থানা অফিসারের দায়িত্ব হলো কি 205 বিধি। এবার 205 বিধিতে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে পরীক্ষার জন্য 205। তাহলে এত সময় যত ধারা পড়তেছি আমরা এর মধ্যে 201 আর 205 এই দুইটা বিধি ইম্পর্ট্যান্ট। একটু স্টার মার্ক দিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন, আমি বলে দিব কোনটা কোনটা ইম্পর্ট্যান্ট। 201 205 যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে 201 থানার ভারপ্রাপ্ত অফিসার, 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব নেওয়া, 205 স্টেশন অফিসার বা থানা অফিসার বা ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব। 1 নম্বরে থানার সকল, আমি আমার মতো করে লিখছি ঠিক আছে, বাট ওই কথাগুলো ওই বিধির ভিতরে আছে, ওই বিধির মানে ওই বইটা তো শুদ্ধ ভাষায় লেখা, মানে ওইটার সাথে মিল পাবেন না, কিন্তু কথাগুলো ভিতরে আছে। 1 থানার সকল অফিসার ও ফোর্সদের তদারকি ও কাজের সমন্বয় করা, এটা হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব। কি করবে, থানার সকল অফিসার ও ফোর্সদের তদারকি করবে আছে কি না, না বুঙ্গা গেছে, মানে এই সমস্ত বিষয় তদারকি করবে। এবং কাজের মানে ডিউটি সমন্বয় করবে। একজনে দেখা গেল ওই নাইট ডিউটি করতেই আছে, আরেকজনে আরাম করতেছে, এরকমটা যাতে না হয় এই সকল বিষয় অফিসার ও ফোর্সদের মঙ্গল সংক্রান্ত বিষয় তদারকি করবেন হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটা তার দায়িত্ব। 1 নম্বর, আগে যদি গড় ঠিক থাকে পরে সে না বাহির ঠিক করবেন, আগে তো গড় ঠিক রাখতে হবে। এই জন্য 1 নম্বর দিবেন কি, থানার সকল অফিসার ও ফোর্সদের তদারকি ও কাজের সমন্বয় করা। 2 অপরাধ দমন। এবার আসেন মূল কাজ কি, মূল কাজ হলো অপরাধ দমন ও তদন্ত কার্য পরিচালনা করা। তাহলে তদন্তের দায়িত্ব কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তার। তদন্তের দায়িত্বটা কার, তদন্তের দায়িত্ব হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার। তাহলে বলা হচ্ছে যে 1 নম্বর হলো কি, থানার সকল অফিসার ও ফোর্সদের তদারকি কাজের সমন্বয় করা। 2 অপরাধ দমন ও তদন্ত কার্য পরিচালনা করা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তদন্ত করার ক্ষমতা কার, কোন ব্যক্তির, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারপরে ইন্সপেক্টর, নিরস্ত্র, সাব ইন্সপেক্টর, এরপরে ধরেন এএসআই দিল, অথবা দিল জুনিয়র সাব ইন্সপেক্টর, সিনিয়র সাব ইন্সপেক্টর, 4টা অপশন দিল। কোনো কথা নাই অফিসার ইনচার্জ হবে, কোনো কথা নাই অফিসার ইনচার্জ হবে। আমরা পাবো আরেকটা বিধি 205-এর পরে 206 বলা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় অফিসার। তাহলে দ্বিতীয় তৃতীয় অফিসার বলতে কাদের বোঝাচ্ছে, নিশ্চয়ই অফিসার ইনচার্জের নিচের কোনো অফিসারকে বোঝাচ্ছে, যদিও ওখানে স্পেসিফিক লেখা নাই, আমি যখন ওই ধারাতে যাব তখন সেটা বলবো। মানে ও ধারাটাতে বলা আছে যে দ্বিতীয় তৃতীয় অফিসার কি করবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বটা বন্টন করে নিতে পারবে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তার কাজ থেকে অব্যাহতি দিতে পারবে। তার মানে এবার তদন্তের দায়িত্ব যদি কারো উপর দেওয়া হয়, ওই তদন্তটা সেই পরিচালনা করবে, থানার ভারপ্রাপ্ত অফিসারকে এই তদন্ত করা থেকে অব্যাহতি দিতে পারবে, মানে তারা তদন্ত করতেই হবে না। এটা হচ্ছে 206-এ গেলে আমরা পাবো, আমি কথাটা এখানে প্রাসঙ্গিকভাবে বলে ফেললাম। তাহলে 205-এ কি বলা হচ্ছে, 205-এ বলা হচ্ছে 205-এর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন ব্যক্তির তদন্ত করার ক্ষমতা রয়েছে, অপশন যদি ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে 205 বিধি অনুযায়ী এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হচ্ছে তদন্ত করার ক্ষমতা। পরবর্তীতে দেখবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করে, লিখে দেয় যে এই বিষয়টা তদন্ত করার জন্য এসআই ও অমুকের কাছে অগ্রবর্তী করা হলো, এরকমভাবে তার মন মতো লিখে দেয়। তো মেইন পাওয়ার হচ্ছে ওসির বা ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্তের যে ক্ষমতা, আশা করি এটা মনে থাকবে। তাহলে 1 নম্বর হলো কি, থানার সকল অফিসার ও ফোর্সদের তদারকি। এটা হচ্ছে যারা পরে আসছেন আবার বলে দিই প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব ও কর্তব্য কী। যেমন আমরা 208 বিধিতে পড়েছি কনস্টেবলের দায়িত্ব কর্তব্য, 207 বিধিতে পড়েছি এএসআইয়ের দায়িত্ব কর্তব্য। আর কি বোঝাচ্ছে বলেন তো, আর বোঝাচ্ছে হলো 205 থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব কর্তব্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ভেঙে দেই, 205 যদি হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,
আর 207 যদি হয় এএসআই, আর 208 যদি হয় কনস্টেবল, তাহলে 206 কে হইতে পারে বলেন? সিরিয়ালে কে আসে? সিরিয়ালে কে আসে বলেন তো? সাব ইন্সপেক্টর আসে। স্যার ইন্সপেক্টর তো ইন্সপেক্টর তদন্ত আসে। আচ্ছা, এখানে তদন্ত আসে না, কি কারণে? ইন্সপেক্টরই তো ওসির ক্ষমতা, ঠিক আছে? আমরা নাই বলে যে সেকেন্ড অফিসার, এই যে সেকেন্ড অফিসার মানে দ্বিতীয় অফিসার, যেটা বাংলায় লেখা আছে 206 বিধিতে। এই হলো স্যার সেকেন্ড অফিসারই হবে, ঠিকই আছে। হ্যাঁ, এটাই হলো 206 বিধি। তার মানে একদম আমরা যদি সিরিয়াল অনুসারে মনে রাখি, 205 হইল ইন্সপেক্টর বা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর 206 হলো সাব ইন্সপেক্টর, আর 207 হলো এএসআই, আর 208 হলো কনস্টেবল। একদম সিরিয়াল 208, 207, 206, 205, এই চারটা র্যাঙ্কের কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর বা ওসি। ইন্সপেক্টর তো হবে না, এটা ওসি হবে। হ্যাঁ, যেহেতু ওসি ইন্সপেক্টর র্যাঙ্ক, এই কারণে এটা ওসি হবে। এটা ইন্সপেক্টর বলা যাবে না, যেহেতু এখানে থানা অফিসারের দায়িত্ব বলা হচ্ছে। কিন্তু একজন ইন্সপেক্টরই কিন্তু ওসি সাহেব হয়ে থাকে। যাই হোক, আমরা এখানে পড়লাম যে ওই ওসি সাহেবের দায়িত্ব কর্তব্য বা ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব কর্তব্য। এক, ভারপ্রাপ্ত অফিসার কি করবে? 1 নম্বর দায়িত্ব হলো থানার সকল অফিসার ও ফোর্সদের তদারকি করবে ও কাজের সমন্বয় করবে। 2, অপরাধ দমন ও তদন্ত কার্য পরিচালনা করবে। 3, থানার দৈনন্দিন প্রশাসনিক কাজ ও রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণ করবে। তাহলে 3 নম্বর কি? থানার দৈনন্দিন প্রশাসনিক কাজ ও রেকর্ডপত্র যে রেজিস্টার যে লেখে, বিভিন্ন লিখিত টিখিত আসে, এইসব রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণ করবে। 4, থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, এটাও মূল কাজ। তাহলে 2 নম্বরে মূল কাজ পাইছি অপরাধ দমন, তদন্ত কার্য পরিচালনা, এটা হচ্ছে 1 নম্বর মূল কাজ। 2 নম্বর মূল কাজ কি? থানার আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, এটা হচ্ছে আরেকটা মূল কাজ, মানে গুরুত্বপূর্ণ কাজ। কি? এটা তো সবাই জানি, আইন শৃঙ্খলা রক্ষাটা তো সব পুলিশেরই দায়িত্ব। তাহলে এই দায়িত্বটা তো আপনারা বানায়ও লিখতে পারবেন যে থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হলো থানার ভারপ্রাপ্ত অফিসারের অন্যতম দায়িত্ব, কর্তব্য। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলবে সেটাও তো মানতে হবে। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন, এই 5টা দিলেই যথেষ্ট হবে, এই 5টা দিলেই যথেষ্ট হবে। আচ্ছা, তাহলে আমি 205 হচ্ছে থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব, কর্তব্য। এখানে আমি 5টা উপাদান বলেছি, আপনারা যদি মনে রাখতে পারেন 5টা দিবেন, মনে রাখতে না পারলে ধরেন একটা কমলো, সমস্যা নাই। কিন্তু এইগুলো তত মন দিয়ে মুখস্থ করার কিছু নাই, প্র্যাকটিক্যালি যায়। থানার অফিসার ফোর্সদের সমন্বয় করবে, তাদের তদারকি করবে, এই 1 হয়ে গেল। 2, অপরাধ দমন এবং তদন্ত কার্য পরিচালনা করবে, 2 হয়ে গেল। তারপরে ধরেন একটা ছুটে গেল, তারপরে থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, এটা দেন একটা। 4 নম্বরে এবার একটা অপশন বাড়াই দেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আপনার কিন্তু একটা উপাদান বেড়ে গেল। যেমন আমি 4 নম্বরের ভিতরে 2টা দিয়ে দিই, আবার 2 নম্বরের ভিতরে 2টা দিয়ে দিচ্ছি, আপনি আলাদা আলাদা দেন। 2 নম্বরে দেন অপরাধ দমন করবে, 3 নম্বরে দেন তদন্ত কার্য পরিচালনা করবে, আলাদা হয়ে গেল। 4 নম্বরে দেন থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করবে। 5 নম্বরে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। 6 নম্বরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করবে। এরপর যদি মনে থাকে, থানার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণ করবে। এই তো হয়ে গেল 7-8টা, হয়ে গেল না? এগুলো আশা করি বানাই পারবেন। তাহলে 206 যাই, দ্বিতীয় তৃতীয় অফিসার। দ্বিতীয় অফিসার বলতে আমি বুঝি হলো সেকেন্ড অফিসার। মানে আমি এখানে আরেকটা পার্থক্য বলে দেই, যেমন ইন্সপেক্টর যদি থানায় 3টা থাকে, এর মধ্যে ওসি কিন্তু একজন। সাব ইন্সপেক্টর যদি অনেক থাকে, তার মধ্যে সেকেন্ড অফিসার হচ্ছে একজন, মানে ওই র্যাঙ্কের মধ্য থেকে একজন হচ্ছে সেকেন্ড অফিসার। আর এএসআই যদি অনেক থাকে, তাহলে এএসআই ফোর্স বলে এটাকে। তো ওই এএসআই কিন্তু একজনই থাকে, অনেকগুলো এএসআইয়ের মধ্যে ওই যে মানে মুন্সি অফিসে বা ওসির কাজ কাম যে অফিসার করে, আমি জানি না তাকে কি বলে, হ্যাঁ ওই সেরেস্তার করণিক বলা যায় তাকে। হ্যাঁ, তো ওই যে কেরানি, তাকে কেরানি বলা যায়। এই কেরানি হচ্ছে একজন এএসআই থাকে। তাহলে অনেকগুলো এএসআইয়ের মধ্যে এই একজন এএসআই হবে তৃতীয় অফিসার, অনেকগুলো এএসআই এর মধ্যে একজন হবে তৃতীয় অফিসার, অনেকগুলো সাব ইন্সপেক্টরের মধ্যে একজন হবে 2 অফিসার, মানে সেকেন্ড অফিসার, আর অনেকগুলো ইন্সপেক্টরের মধ্যে একজন হবে ওসি। এই পার্থক্যটা বুঝতে পারছেন এবার? তার মানে তৃতীয় অফিসার হলো এএসআই, দ্বিতীয় অফিসার হলো সাব ইন্সপেক্টর,
আর ওসি হলো ইন্সপেক্টর। আশা করি আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। তো 206 বিধিতে কি বলা হচ্ছে, কি বলেছে? 206 বিধিতে বলেছে 206 বিধিতে বলেছে যে দ্বিতীয় ও তৃতীয় অফিসারগণ থানার ভারপ্রাপ্ত অফিসারকে কি প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দিতে পারবে। তার মানে ওই যে সেকেন্ড অফিসারকে যদি তদন্তের দায়িত্ব দেওয়া হয়, সে এই বিষয়ে তদন্ত করে তার মতো করে রিপোর্ট রেডি করে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জাস্ট দেখাবে। তার মানে এখানে যে তদন্তের দায়িত্ব 205 বিধি মোতাবেক থানার ভারপ্রাপ্ত অফিসারের ছিল, সে এখান থেকে রক্ষা পেয়ে গেল, সে অব্যাহতি পেয়ে গেল, সেকেন্ড অফিসার তদন্ত করে নিল। আমি যদিও থানায় চাকরি করি নাই, বাট আমার মনে হচ্ছে যে সেকেন্ড অফিসারও কিন্তু থানার তদন্ত আরেকজনকে দিতে পারে। ওসি যখন বলে দেয় যে কোনো একজনকে দিয়ে দেন, তখন সেকেন্ড অফিসার তার যাকে মনে চাই ওই রকম একজন সাব ইন্সপেক্টরকে বলে যে এই মামলাটা আপনি তদন্ত করেন, এভাবে বলে দেয়। যদিও এটা সেকেন্ড অফিসার বললেও নির্দেশটা কিন্তু ওসি সাহেবেরই হয়। আচ্ছা, তাহলে আমরা কোন কোন ধারা পড়লাম? 201 ভারপ্রাপ্ত অফিসার, 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব নেওয়া, 203 থানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, 205 স্টেশন অফিসারের দায়িত্ব বা ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব, 206 দ্বিতীয় ও তৃতীয় অফিসার, আর 207 এএসআই এর দায়িত্ব। আমার মনে হচ্ছে এই বছর এই প্রশ্নটা আসবে। এই এএসআই এর দায়িত্ব বেশ কয়েক বছর ধরে আসে না, তার মানে এটা একেবারে 99% দিয়ে স্টার মার্ক দিয়ে রাখেন। এএসআই এর দায়িত্ব কর্তব্য, এই প্রশ্নটা এই বছর আসতে পারে, বেশ কয়েক বছর ধরে আসে না। এই ধরনের প্রশ্ন কিন্তু আগে খুব বেশি আসতো। এএসআই এর দায়িত্ব কর্তব্য লেখেন, তাহলে এএসআই এর দায়িত্ব কর্তব্য খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। যদি বেশি পাশ করানোর খেয়াল থাকে, সহজের মধ্যে এই প্রশ্নটা দিয়ে দিবে, নিশ্চিত থাকেন। 99% ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য। তো 207 বিধি কি? এএসআই এর দায়িত্ব। এএসআই এর দায়িত্ব কি আমরা একটু বিস্তারিত শিখি। আপাতত বিধিটা মনে রাখেন, আমি তো সিরিয়াল বলেই দিলাম। 205 ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব, 206 দ্বিতীয় ও তৃতীয় অফিসারের দায়িত্ব, 207 এএসআই এর দায়িত্ব, আর 208 কনস্টেবলের দায়িত্ব। বোঝা গেল? এটা সিরিয়ালই আছে। তাহলে 207 এএসআই এর দায়িত্ব। এবার এএসআই এর দায়িত্ব কি কি? বইয়ে যত পুরাটা আছে একদম পুরাটা লিখতে হবে না, আপনি মেইন কথাটা উঠাবেন, মেইন কথাটা তুলে ধরবেন, বাস হয়ে গেল। তাহলে কি এখানে 1 নম্বরে বলা হচ্ছে থানায় এএসআই নিয়োগ উদ্দেশ্য হচ্ছে, বইয়ে কিন্তু এইভাবে লেখা নাই, আমি আমার মতো করেছি এবং প্রপার লেখা হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বলতেছে যে থানায় এএসআই নিয়োগের উদ্দেশ্য হচ্ছে তদন্তকারী এসআইকে সকল করণিক ও রুটিন মাফিক কাজে সাহায্য করা বা রুটিন মাফিক কাজ হতে অব্যাহতি দেওয়া। হয়ে গেল 1 নম্বর। তাহলে থানায় যে এএসআই থাকে, এই এএসআই পদটা কেন তৈরি হয়েছে? এএসআইদের কাজ কি থানায়? তদন্তকারী সাব ইন্সপেক্টরকে করণিক ও রুটিন মাফিক কাজে সাহায্য করা। এই হয়ে গেল, এই কারণে এএসআইকে থানায় রাখা হয়েছে। তাইলে থানায় এএসআই নিয়োগের উদ্দেশ্য হচ্ছে তদন্তকারী এসআইকে সকল করণিক ও রুটিন মাফিক কাজ হতে অব্যাহতি দেওয়া। এই একটা গেল। এরপরে আরও কিছু কথা আছে, এই কথাগুলো আমাদের লেখার দরকার নাই, এই কথাগুলো আমাদের লেখার দরকার। এরপরে আর কি কি কথা আছে, যেমন এএসআই সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা এই বিষয়ে ঊর্ধ্বতন অফিসার কী করবে এবং সাব ইন্সপেক্টরও তদারক করবে। যদি সামান্য ভুল ত্রুটি করে তাহলে এর জন্য কী করবে না, সাব ইন্সপেক্টর লিখিত দিবে না, বিষয়টা বুঝাইয়া বলবে। আর যদি বড় ধরনের ভুল করে তাহলে সাব ইন্সপেক্টরকে লিখিত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করেন আপনারা প্রথম অবস্থায় এত কথা মাথায় ঢুকাইতে কষ্ট হয়ে যাবে, এই কারণে ছোট ছোট করে শিখেন, আপনি তো মার্ক পাবেন। ঠিক আছে, এই কারণে এত কথার দরকার নাই। থানায় এএসআই নিয়োগের উদ্দেশ্য হচ্ছে তদন্তকারী সাব ইন্সপেক্টরকে সাহায্য করা। এতটুকু লিখলেও তো আপনার মূল কথাটা বের হয়ে যাচ্ছে। হয়ে গেল। খতে এসে বলতেছে এফআইআর রেজিস্টার। এফআইআর রেজিস্টারকে আপনি এজাহার রেজিস্টারও বলতে পারেন, সমস্যা নাই। এফআইআর রেজিস্টার, সাধারণ ডায়েরি এবং গ্রাম অপরাধ নোটবুক ব্যতীত সকল রেজিস্টারের জন্য এএসআই গণ দায়ী থাকবেন। তাহলে থানায় যত এএসআই আছে ওই এএসআইগুলোকে কিন্তু আবার রেজিস্টার বন্টন করে দেওয়া থাকে, যেমন জন্ম মৃত্যু রেজিস্টার একজনকে দিল, এরকম এক একটা রেজিস্টার এক একজনকে ভাগ করে দেওয়া থাকে। কে কি ওয়ারেন্ট রেজিস্টার একজন রক্ষণাবেক্ষণ করবে, এভাবে। তো বলা হচ্ছে থানায় যত রেজিস্টার আছে তার মধ্যে 3টা রেজিস্টার ছাড়া বাকি সব রেজিস্টার লেখা, রক্ষণাবেক্ষণ করা, এই কাজগুলোর জন্য এএসআই দায়ী থাকবেন। এফআইআর রেজিস্টার, সাধারণ ডায়েরি, গ্রাম অপরাধ নোটবুক, এই 3টা পারবে না।
এই তিনটা কখন পারবে? যদি এএসআই থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব গ্রহণ করে তখন সে এই তিনটা রেজিস্টারে হাত দিতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে। বোঝা গেল? তাহলে যদি পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে যে এএসআই নিচের কোন রেজিস্টারটি রক্ষণাবেক্ষণ করতে পারে না? জন্ম রেজিস্টার, মৃত্যু রেজিস্টার, তারপরে ধরেন ওয়ারেন্ট রেজিস্টার, গ্রাম অপরাধ নোটবুক। উত্তর কি হবে? গ্রাম অপরাধ। গুড। যদি আসে যে নিচের কোন কোন রেজিস্টার রক্ষণাবেক্ষণ করতে পারে না? এফআইআর রেজিস্টার, সাধারণ ডায়েরি, গ্রাম অপরাধ নোটবুক, সবগুলো। উত্তর কি হবে? সবগুলোই হবে, কারণ এইগুলো পারে না। তাহলে এই তিনটা নাম মুখস্থ রাখলেই হলো, আর যত রেজিস্টার আছে সব রক্ষণাবেক্ষণ এএসআই করবে। এই হলো 207-এর খ। তাহলে এমসিকিউ শিখলাম, এএসআই দায়িত্বের মধ্যে আরেকটা দায়িত্ব শিখলাম। প্রথম দায়িত্ব তদন্তকারী এসআইকে সাহায্য করবে। দ্বিতীয় দায়িত্ব সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবে, তিনটা রেজিস্টার ছাড়া, যেমন এফআইআর রেজিস্টার, সাধারণ ডায়েরি, গ্রাম অপরাধ নোটবুক। দেখেন বলার ধরন কিন্তু এবার চেঞ্জ করে ফেলাইছি। তো এরকম আপনি আপনার ইচ্ছা মতো পরীক্ষায় লিখবেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে যদি লেখেন মার্ক বেশি পাবেন। যারা বই থেকে হুবহু কপি করে এরা কিন্তু মার্ক কম পাবে, মনে করবে যে মানে নিজে কিছু বুঝে না। তো আপনি নিজে কিছু বুঝতে হবে ভাই, কিছু বুঝতে হবে। আমার থেকে ক্লিয়ার যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, তাহলে আমার সমস্যা হয়েছে, ওয়াইফাই চালু হয়ে গেছে। ওয়াইফাই চালু হলে নেট প্রবলেম করে। দাঁড়ান আমি একটু, হ্যাঁ আসছে এবার ঠিক আছে। তাহলে 2 নম্বর কি বললাম? এফআইআর রেজিস্টার, সাধারণ ডায়েরি, গ্রাম অপরাধ নোটবুক ব্যতীত সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবে। 3 নম্বর হলো যখন ওসি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরগণ থানায় অনুপস্থিত তখন সিনিয়র এএসআই ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন। তার মানে পরীক্ষায় যদি এবার প্রশ্ন আসে এএসআই কি থানার দায়িত্ব পালন করতে পারেন, যদি পারে তাহলে কখন? উত্তর হলো এএসআই থানার দায়িত্ব পালন করতে পারে না। এইভাবে লিখলে ভালো হবে না, একটু সুন্দর করে লিখতে হবে না। একটু প্রথমে এটা হলে রেফারেন্সটা আগে দিবেন, যে ফৌজদারি কার্যবিধি আইনের 4-এর ত ধারা, পিআরবি 201-এর খ বিধি এবং 207-এর গ বিধি অনুযায়ী, হ্যাঁ পিআরবি 207-এর গ বিধি অনুযায়ী এএসআই থানার ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব পালন করতে পারেন। এই তো হয়ে গেল। আচ্ছা, এবার বলছে গ যে অপশনটা, সেখানে বলা হচ্ছে যখন থানায় ওসি থাকে না, কোন ইন্সপেক্টর থাকে না, কোনো সাব ইন্সপেক্টর থাকে না, তখন সিনিয়র এএসআই ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন। এটাও এএসআই দায়িত্ব। তাহলে 207-এর ক তদন্তকারী অফিসারকে সাহায্য করবে, 207-এর খ রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবে, 207-এর গ ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবে। এবার 207-এর ঘ, এই চারটাই আছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবে, এটা কি আসবে? ফৌজদারি কার্যবিধির 4-এর ত ধারা, পিআরবি 201-এর খ বিধি। আচ্ছা, এবার ঘতে যাই। এছাড়াও থানায় একজন এএসআই নৈশ সফর মানে রাত্রিকালীন ওই যে নাইট ডিউটি যেটা, ওইটা নৈশ সফর বা নৈশ সফর না, টহল হচ্ছে আলাদা। আর সফর কোনটা? টহল হচ্ছে আপনার বাজারে দেওয়া হলো, তখন আপনি এটা হচ্ছে টহল বা একটা নির্দিষ্ট এলাকা ধরে দিবে। আর নৈশ প্রহর বা নাইট ডিউটি কোনটা? আপনি যে সিএনজি নিয়ে পুরা এলাকা, একটা ইউনিয়ন পুরা এলাকা আপনার দায়িত্বেই পারে। তো আপনি বিভিন্ন এইদিকে যাবেন, ওইদিকে যাবেন, এই গ্রামে ওই গ্রামে, ওইটাকে নাইট ডিউটি বলবেন। হ্যাঁ, আর টহলটা আলাদা বলবেন, দুইটা আলাদা বলবেন। তাহলে বলা হচ্ছে এছাড়াও থানায় একজন এএসআই নাইট ডিউটি আপনার ভাষায় লিখবেন। আপনি যত আপনার ভাষা ব্যবহার করতে পারবেন আপনার তত সুন্দর হবে পরীক্ষা, তত ভালো হবে। যেমন বইয়ে লেখা আছে নৈশ সফর, আপনি নৈশ সফর লিখবেন, আপনি নাইট ডিউটি লিখবেন, সমস্যা কি? তো এছাড়াও থানায় একজন এএসআই নাইট ডিউটি, অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে খোঁজ খবর নেওয়া, টহল ডিউটি, গার্ড ডিউটি, এমনকি দায়িত্বে নিয়োজিত পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এই হলো 4টা। তাহলে এছাড়াও
থানায় একজন এএসআই নাইট ডিউটি, অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে খোঁজখবর নেওয়া, টহল ডিউটি, গার্ড ডিউটি, এমনকি দায়িত্বে নিয়োজিত পুলিশ দলের মানে কোনো একটা দায়িত্বে মানে ডিউটিতে নিয়োজিত পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এটা হলো এএসআইয়ের দায়িত্ব। এই হলো তার দায়িত্ব। 1, তদন্তকারী অফিসারকে সাহায্য করবে। 2, রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবে। 3, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবে। 4, নাইট ডিউটি, অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে খোঁজখবর, টহল ডিউটি, গার্ড ডিউটি, এমনকি ডিউটিতে নিয়োজিত পুলিশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবে। এই হলো 207-এর ঘ। 4টা, এই 4টা অপশনই হলো কি এএসআইয়ের দায়িত্ব কর্তব্য। আর 208 হলো কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। এটা আমি পড়বই না। এটা হচ্ছে যদি পরীক্ষায় আসে বানায়া যা মনে চাই লিখে দিবেন। টহল ডিউটি করবে, নাইট ডিউটি, গার্ড ডিউটি করবে, হ্যাঁ যা মনে চাই, আসামি এসকর্ট, আসামি নিয়ে যাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করবে, যা মনে চাই এগুলো বানায় লিখে দিবেন। জাস্ট ধারাটা মনে রাখেন, কনস্টেবলের দায়িত্ব 208 বিধি। কনস্টেবলের দায়িত্ব 208 বিধি, এটা আসার চান্স নাই। আচ্ছা, তাহলে 208 বিধি কি কনস্টেবলের দায়িত্ব। তাহলে আমরা 205 ভারপ্রাপ্ত অফিসারের দায়িত্ব, 206 দ্বিতীয় তৃতীয় অফিসারের দায়িত্ব, 207 এএসআইয়ের দায়িত্ব, 208 কনস্টেবলের দায়িত্ব। এতটুকু গেল, দায়িত্বের পালা শেষ। এবার 209-এ যাব আমরা। তো 209 বলা হচ্ছে মফস্বল ডায়েরি। এই মফস্বল ডায়েরি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এটাও একটা গুরুত্বপূর্ণ ধারা। যদি প্রশ্ন আসে মফস্বল ডায়েরি কাকে বলে, মফস্বল ডায়েরি কোনটা চিনছেন? মফস্বল ডায়েরি যে অনেকেই আছে থানায় পিডি লেখে, পিডি স্যার। হ্যাঁ এই পিডিটাই হচ্ছে মফস্বল ডায়েরি, যেটা আমরা ইংলিশে পার্সোনাল ডায়েরি বলে থাকি। এটাই হচ্ছে মফস্বল ডায়েরি। বুঝি নাই কি, আবার বলেন। স্যার বলতেছি যখন অপমৃত্যু হয় তখন ওইটা কেন বলে না, বলে যখন অপমৃত্যু হয়। যখন অপমৃত্যু হয় আমি বুঝি না, আপনারা বুঝছেন একটু বলে তো। আবার রসিক মৃত্যু বা অপমৃত্যু হইলে কি হয়? অপমৃত্যু হয়। হ্যাঁ, আচ্ছা, অন্য একজন আমাকে বুঝাই বলেন তো উনি কি বলছে, আপনারা কেউ বুঝছেন? ওইটা ওইটা হলো ওই লাস্ট চালান বই মফস্বল, ওইটা না, এটা না, এটা হলো আমি আপনার কথা, পিডি এসআই আচ্ছা ওইটা লাস্ট চালান, লাস্ট চালান আছে আলাদা, আর হচ্ছে ওই সিসিও আছে আলাদা, ঠিক আছে না? ওইটার সাথে এটা সম্পর্ক না, এটা হচ্ছে মফস্বল ডায়েরি। মফস্বল হচ্ছে এএসআই থেকে এএসআই, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর বা ওসি, এসপিদেরও মানে পিডি আছে, মফস্বল ডায়েরি আছে। ইভেন ডিআইজি মহোদয়েরও আছে, সবারই আছে, এএসআই থেকে শুরু করে সবারই আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে মফস্বল ডায়েরি, যেটা পিডি বা পার্সোনাল ডায়েরি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে 209 বিধি যে মফস্বল ডায়েরি কাকে বলে, তাহলে মফস্বল ডায়েরি কত বিধি? প্রবিধান 209 বিধি মফস্বল ডায়েরি। তাহলে উত্তরটা এভাবে লিখতে হবে, এএসআই হতে মফস্বল সিসি আলাদা, আর এটা হচ্ছে মফস্বল ডায়েরি। মফস্বল ডায়েরি মানে যে পার্সোনাল ডায়েরি আর কি, পিডি যেটা। তো বলা হচ্ছে এএসআই হতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার থানা এলাকার মধ্যে তদন্ত বা অন্য কোনো দায়িত্বে নিয়োজিত হলে কি তদন্ত অথবা কোনো ডিউটিতে গেলে, যেমন নাইট ডিউটিতেও যদি যায়, সেটাও সে ওই পিডিতে মফস্বল ডায়েরিতে লিখবে যে আমি নাইট ডিউটি করার উদ্দেশ্যে এত সময় ইমুক এলাকার উদ্দেশ্যে বের হইলাম, রওনা হইলাম, ঠিক আছে। এরপরে কি ওই ইমুক এলাকায় পৌঁছাইলাম, আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করলাম, তদারকি করলাম, জনসংযোগ করলাম, মানুষের সাথে কথাবার্তা বললাম, অস্ত্র পরীক্ষা করলাম, তারপরে হচ্ছে এই সমস্ত কাজ লিখবে। লিখে আবার কয়টার সময় থানায় এসে হাজির হলো, এই বিষয়গুলো মফস্বল ডায়েরিতে লিখবে। এইটাই হচ্ছে মানে মফস্বল ডায়েরির কাজ। তো কি বলা হচ্ছে, এএসআই হতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার থানা এলাকার মধ্যে তদন্ত বা অন্য কোনো দায়িত্বে নিয়োজিত হলে, এবার যে কাজেই বের হোক অন্য কোনো দায়িত্বের ভিতরে আমরা ফেলে দিছি, অন্য কোনো দায়িত্বে নিয়োজিত হলে সেই সম্পর্কে বিপি ফরম 18 মোতাবেক যে ডায়েরি লিপিবদ্ধ করেন তাকে মফস্বল ডায়েরি বলে। সহজ হয়ে গেল না?
এএসআই হতে ঊর্ধ্বতন পদের অফিসার থানা এলাকার মধ্যে, থানা এলাকার বাইরে গেলে কিন্তু আর মফস্বল ডায়েরিতে উঠে না। জাস্ট লেখে যে এতটার সময় আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, এবার ঢাকায় গিয়ে কী করলাম না করলাম এগুলো আর লিখতে হয় না। আবার ঢাকা থেকে এতটা বাজে আইসা হাজির হইলাম, এই জাস্ট লেখে। ছুটিতে গেলাম, ছুটি থেকে হাজির হইলাম, এই লেখে। তাহলে কী হচ্ছে, থানা এলাকার ভিতরে হইতে হবে ঘটনাটা। তাহলে বলছে এএসআই হতে ঊর্ধ্বতন পদের পুলিশ অফিসার থানা এলাকার মধ্যে বা থানা এলাকার ভেতরে তদন্ত বা অন্য কোনো দায়িত্বে নিয়োজিত হলে সেই সম্পর্কে পিপি ফরম 18 মোতাবেক যে ডায়েরি লিপিবদ্ধ করা হয় তাকে মফস্বল ডায়েরি বলে। পুলিশ প্রবিধান 209 বিধি। এটা কিন্তু একবার প্রশ্ন আসছে, মফস্বল ডায়েরি কাকে বলে বা মফস্বল ডায়েরি বলতে কি বুঝেন। তো না পারলে কিন্তু সমস্যা, না পারলে হচ্ছে সমস্যা। এজন্য আমি এখানে শিখাই দিচ্ছি যাতে পরীক্ষায় আসলে মনে পারেন, ঠিক আছে। তাহলে 209 মফস্বল ডায়েরি, আর 210 দরকার নাই, 211 ভিআর। ভিআর মানে কি, ভেরিফিকেশন রোল। ভিআর মানে ভেরিফিকেশন রোল। তাহলে আমরা 211 পর্যন্তই থাকবো আজকে, আমাদের টাইমও শেষ। তো 211টা একটু বুঝিয়ে দেই। ভেরিফিকেশন রোল বা নামের তালিকা যাচাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভিআর কাকে বলে, আচ্ছা ওই মফস্বল ডায়েরিটা কে তদারকি করে, কার কাছে পাঠানো হয়, যদি এমসিকিউ আসে, সার্কেল সহকারী পুলিশ সুপারের কাছে। মফস্বল ডায়েরিটা কার কাছে প্রেরণ করা হয়, সার্কেল সহকারী পুলিশ সুপারের কাছে প্রেরণ করা হয়। আচ্ছা, এবার 211তে যাই। 211 হলো ভিআর। ভিআর মানে হলো ভেরিফিকেশন রুল, যেটার বাংলা দেওয়া আছে বইয়ে, নামের তালিকা যাচাই। এবার কার নামের তালিকা যাচাই, আপনার যখন পুলিশে চাকরি হয়েছে তখন কিন্তু আপনার নামের তালিকা, ওই যে এলাকায় আপনার বাড়ি, ওই এলাকায় আপনি স্থায়ী কিনা, আপনার বাড়ি ঘর সেখানে আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয় যাচাই করার জন্য কিন্তু ভেরিফিকেশন গিয়েছে। এটাই হচ্ছে 211। এই 211 বিধি আছে বলে আপনার নামের তালিকা যাচাই করার জন্য, আপনি এখানে স্থায়ী বাসিন্দা কিনা এই বিষয়ে, বা আপনি বাংলাদেশের নাগরিক কিনা এই বিষয়ে জানার বোঝার জন্য কিন্তু কি হয়েছে, ভেরিফিকেশন হয়েছে। এই হলো 211 ভিআর বা ভেরিফিকেশন রুল, নামের তালিকা যাচাই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভিআর কাকে বলে, ভিআর কাকে বলে, তাহলে উত্তর হবে সরকারি বা কোনো বিশেষ চাকরিতে বা বিদেশে যাওয়ার জন্য কোনো ব্যক্তির নামের তালিকা যাচাই করার জন্য থানায় প্রেরণ করা হলে এএসআই পদের নিচে নয়। তাহলে ভিআর কে তদন্ত করতে পারে, এএসআই পারে। এএসআই থেকে ঊর্ধ্বতন যে কোনো অফিসার পারে। তাহলে বলা হচ্ছে এএসআই পদের নিচে নয় এমন একজন পুলিশ অফিসারের মাধ্যমে স্থানীয়ভাবে তদন্ত করে যে রিপোর্ট দাখিল করা হয় তাকে ভিআর বলে। তাকে ভিআর রুল রিপোর্ট, ভিআর রিপোর্ট এভাবে আসতে পারে, ভিআর রিপোর্ট। আপনারা আবার মনে করতে ভিআর, আরই তো রিপোর্ট, তাহলে আবার রিপোর্ট লিখলো কেন?